আজ আমরা পশ্চিমবঙ্গের তেহট্ট বিধানসভা কেন্দ্রের গভীরে ডুব দেব। এখানকার রাজনৈতিক সমীকরণ, মানুষের চাহিদা আর তার সাথে জড়িত সংখ্যা আর পরিসংখ্যানের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব এই এলাকার আসল চিত্রটা ঠিক কী। চলুন শুরু করা যাক। দেখুন, যে কোনো নির্বাচনের ফলাফল বুঝতে হলে শুধুমাত্র কে জিতল বা কে হারল তা দেখলে চলে না। আসল রহস্যটা লুকিয়ে থাকে সেখানকার মাটি, মানুষ, সমাজ আর অর্থনীতির মধ্যে। তেহট্টের ক্ষেত্রেও বিষয়টা ঠিক তাই। এর একটা নিজস্ব রাজনৈতিক গল্প আছে। এই পুরো বিশ্লেষণটাকে আমরা ৬টা ধাপে সাজিয়েছি। প্রথমে আমরা এখানকার মাটি আর মানুষকে বুঝব, তারপর সংখ্যাগুলো কি বলছে তা দেখব, এরপর মানুষের অসন্তোষের কারণ খুঁজব, তারপর দেখব বিশ্বাসের লড়াইটা কাদের মধ্যে, এবং শেষে একটা সমাধানের নকশার দিকে এগোব। যে কোনো জায়গার রাজনীতি বুঝতে হলে সবার আগে সেখানকার জমিন আর মানুষের কথা বুঝতে হয়, কারণ রাজনীতির শেকড় তো থাকে মাটিতেই। চলুন প্রথমে তেহট্টের জনসংখ্যা আর ভৌগোলিক অবস্থানটা দেখে নিই, যা এখানকার রাজনীতির মূল ভিত্তিটা তৈরি করেছে। তেহট্টের জনবিন্যাসটা বেশ ইন্টারেস্টিং। এলাকাটা মূলত গ্রামীণ। এখানে প্রায় ৬৯% হিন্দু আর ২৯% মুসলিম মানুষ বাস করেন। এর মধ্যে আবার একটা বড় অংশ, প্রায় ৩৫% তফসিলি জাতিভুক্ত। বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষের উপস্থিতি এখানকার ভোটের সমীকরণকে অনেকটা নিয়ন্ত্রণ করে। এখানকার ভূগোল সরাসরি মানুষের জীবন জীবিকার ওপর প্রভাব ফেলে। ভাবুন, এলাকার লাইফলাইন মানে জাতীয় সড়ক ১২-র অবস্থা খুবই খারাপ। আবার জলঙ্গি আর ভাগীরথীর কারণে প্রতি বছর বন্যা হয়, ফসল নষ্ট হয়। এর সাথে আছে বেকারত্ব আর কৃষি সংকট। এই সব মিলিয়ে মানুষের মনে একটা গভীর ক্ষোভ তৈরি হয়েছে। আচ্ছা, এই তো গেল মাটি আর মানুষের কথা। এবার চলুন সংখ্যাগুলো কি বলছে সেটা একটু খুঁটিয়ে দেখি, কারণ নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলেই এখানকার নাটকীয় রাজনৈতিক পরিবর্তনের আসল গল্পটা পরিষ্কার হয়ে যাবে। ২০১৬ আর ২০২১-এর ভোটের পরিসংখ্যানটা একবার দেখুন। তৃণমূলের ভোট কিন্তু প্রায় একই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু আসল খেলাটা হয়েছে অন্য জায়গায়। সিপিআইএমের ভোট বিশালভাবে কমে গেছে, আর সেই ভোটটা প্রায় পুরোটাই বিজেপির দিকে চলে গেছে বলে মনে হচ্ছে। এই ছবিটা দেখুন, তাহলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। বামেদের ভোটের শেয়ার প্রায় তলানিতে এসে ঠেকেছে, আর সেই জায়গাটা নিয়ে নিয়েছে বিজেপি। এর মানে হল তেহট্টের মূল লড়াইটা এখন আর তৃণমূল বনাম বামফ্রন্ট নয়, লড়াইটা সরাসরি তৃণমূল বনাম বিজেপির। ৭৪,০০০-এরও বেশি ভোটের বৃদ্ধি, এটা কিন্তু কোনো ছোটখাটো পরিবর্তন নয়। এটাকে একটা রাজনৈতিক ভূমিকম্পই বলা চলে। বিজেপির ভোট এক লাফে এতটা বেড়ে যাওয়াটা অনেক কিছুর ইঙ্গিত দেয়। কিন্তু আসল প্রশ্ন হল, মাত্র ৫ বছরে এমন কি ঘটল যে ভোটের ছবিটা এতটা পাল্টে গেল? এই সংখ্যাগুলো আসলে এলাকার কিছু গভীর সমস্যার দিকেই আঙুল তুলছে। চলুন সেই কারণগুলো খোঁজা যাক। এবার আমরা বোঝার চেষ্টা করব এই বিরাট পরিবর্তনের পেছনের আসল কারণগুলো কি কি, কোন কোন বিষয়ে ভোটারদের মধ্যে এত বড় অসন্তোষ তৈরি করেছে, যার প্রতিফলন আমরা ভোটের বাক্সে দেখতে পাচ্ছি। এই সব অসন্তোষের একেবারে কেন্দ্রে রয়েছে একটা শব্দ, দুর্নীতি। বিশেষ করে কাটমানি সংস্কৃতি আর বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ মানুষের মনে গভীর ছাপ ফেলেছে। একবার ভাবুন, যে মানুষটা বন্যায় সব হারিয়েছে, তার ত্রাণের জন্য যদি তাকে টাকা দিতে হয়, আর সেই ত্রাণও যদি সে না পায়, তাহলে তার মনের অবস্থাটা কি হতে পারে? এই দুর্নীতিটা তখন আর শুধু একটা অভিযোগ থাকে না, একটা গভীর যন্ত্রণায় পরিণত হয়। দুর্নীতি তো একটা দিক, এর সাথে যখন যোগ হয় ব্যাপক বেকারত্ব, ভোট পরবর্তী হিংসার ভয় আর রোজকার যাতায়াতের জন্য ভাঙাচোরা রাস্তা, তখন মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এই সবগুলো মিলিয়েই তৈরি হয়েছে এই গভীর ক্ষোভ। আর এটাই কিন্তু যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একটা সতর্ক বার্তা, কারণ যখন মানুষের মর্যাদা আর অধিকার ক্ষুণ্ণ হয়, তখন জনমত বদলাতে সময় লাগে না। তো এই পরিস্থিতিতে লড়াইটা কাদের মধ্যে? এই নির্বাচনটা আসলে এক হতাশ ভোটারের বিশ্বাস ফিরে পাওয়ার লড়াই। চলুন দেখি মূল প্রতিদ্বন্দ্বীরা কে কোথায় দাঁড়িয়ে আছেন। একদিকে আছেন ক্ষমতাসীন দলের বিধায়ক, যার সবচেয়ে বড় শক্তি হল দলের সংগঠন, কিন্তু দুর্বলতা হল দুর্নীতির অভিযোগ। আর অন্যদিকে আছেন চ্যালেঞ্জার, যিনি এলাকারই মানুষ এবং যার স্থানীয় যোগাযোগ বেশ ভালো। এই পরিস্থিতিটা কিন্তু চ্যালেঞ্জারের জন্য একটা বড় সুযোগ তৈরি করে দিয়েছে। এখানে সিন্ডিকেট সংস্কৃতি শব্দটা বোঝা খুব জরুরি। এর মানে হল এমন একটা ব্যবস্থা যেখানে অভিযোগ ওঠে যে দলের কিছু স্থানীয় নেতা টাকা ছাড়া সাধারণ মানুষকে কোনো সরকারি পরিষেবা পেতেই দেন না। এটা একটা সমান্তরাল ব্যবস্থার মতো কাজ করে। বেশ,
এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, কিন্তু শুধু সমস্যা চিহ্নিত করলেই তো হবে না, সমাধানের পথও খুঁজিতে হবে। এই কেন্দ্রে জেতার জন্য একটা কার্যকরী কৌশল বা ব্লুপ্রিন্ট কি হতে পারে, চলুন সেটা দেখা যাক। এখানে একটা 4 স্তরীয় কৌশলের কথা বলা হয়েছে। প্রথমত, দুর্নীতির বিরুদ্ধে শিবের মতো আগ্রাসী অবস্থান। দ্বিতীয়ত, বিষ্ণুর মতো স্থিতিশীলতা, অর্থাৎ আইনশৃঙ্খলা আর উন্নয়নের প্রতিশ্রুতি। তৃতীয়ত, ব্রহ্মার মতো উদ্ভাবন, মানে কৃষি আর চাকরির নতুন সমাধান। আর চতুর্থত, দুর্গার মতো সুরক্ষা, মানে এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। দেখুন, শুধু মুখের কথা নয়, এখানে কিছু নির্দিষ্ট প্রকল্পের প্রস্তাবও দেয়া হয়েছে। এগুলোকে শুধু খরচ হিসেবে দেখলে হবে না, এগুলো হলো মানুষের জন্য বিনিয়োগ। যেমন জাতীয় সড়কটা ঠিক হলে যাতায়াতের সময় কমবে, ব্যবসা বাড়বে। বন্যা নিয়ন্ত্রণের পরিকাঠামো তৈরি হলে হাজার হাজার হেক্টর চাষের জমি বাঁচবে। একটা রণকৌশল তখনই সফল হয় যখন সেটা প্রত্যেকটা মানুষের প্রয়োজনকে ছুঁতে পারে। তাই এখানে বিভিন্ন জনগোষ্ঠীর জন্য আলাদা আলাদা বার্তা তৈরি করার কথা বলা হয়েছে। কৃষকদের জন্য ফসল বীমা, মহিলাদের জন্য সুরক্ষা আর যুবকদের জন্য চাকরির প্রতিশ্রুতি। তবে এই ধরনের প্রচারের ক্ষেত্রে মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মতি অত্যন্ত জরুরি, যা ভারতের ডিপিডিপি আইন দ্বারা সুরক্ষিত। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। এবার শুধু নির্বাচনী কৌশল নয়, এর পেছনের আসল উদ্দেশ্যটা কি সেটা বোঝা দরকার। এই পুরো কৌশলগত নকশার আসল লক্ষ্য শুধু একটা নির্বাচনে জেতা নয়, লক্ষ্যটা আরও বড়। লক্ষ্য হল এমন একটা পরিস্থিতি তৈরি করা যেখানে রাজনীতির ভিত্তি হবে কাজ বা পারফরম্যান্স, কোনো ব্যক্তিগত দয়া দাক্ষিণ্য বা পৃষ্ঠপোষকতা নয়। এর মাধ্যমে আসলে মানুষের হারানো বিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তবে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যায়, ডেটা, তথ্য আর সুশাসনের ওপর ভিত্তি করে তৈরি করা একটা ব্লুপ্রিন্ট কি তেহট্টের গভীরে বসে থাকা পুরনো আর জটিল রাজনীতিকে সত্যিই বদলাতে পারবে? উত্তরটা হয়তো ভবিষ্যতের হাতেই ছেড়ে দিতে হবে। If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgr@blueprintstrategies.ai or call 080-4204-1602. Purpose Beyond Politics.